गुड मर्निंग एवरीवन। आज के तुम्हारे अनुभूमिक प्रास हराइजन्टाल प्रोजेक्टाइल এই সম্বন্ধে পড়াবো। তো অনুভূমিক প্রাসটা কি? কোনো বস্তুকে যদি আমরা ধরো এইচ উচ্চতা থেকে একটা বেগ দিয়ে ইউ বেগে নিক্ষেপ করি অনুভূমিক দিকে, তখন তার গতিকে বলা হয় অনুভূমিক প্রাস। অনুভূমিক প্রাসের গতি যদি আমি একটা ছবিতে দেখাই, সাপোজ ধরো একটা নির্দিষ্ট ধরো ভূমি, এইটা ধরো ভূপৃষ্ঠ থেকে ধরো সার্টেন উচ্চতা, ধরো এইচ উচ্চতা, এটা ধরো এইচ উচ্চতা, ধরো এ বিন্দু, এটা ধরো ও বিন্দু, এইচ উচ্চতা। এখান থেকে একটা বস্তুকে যদি আমি ইউ বেগে নিক্ষেপ করি অনুভূমিক দিকে ইউ বেগে, তাহলে বস্তুটির গতির প্রকৃতি হয়, দেখো এরকম বস্তুটির গতির প্রকৃতি হয়, নেচারটা এরকম হয়। বস্তুটি ধরো বি বিন্দুতে ভূমি টাচ করে, কেমন? তাহলে এই ও থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রাসটির অনুভূমিক পাল্লা মানে রেঞ্জ, আর অনুভূমিক দিকে বেগ স্পর্শক বরাবর ইউ। এদিকে ত্বরণটা মানে অনুভূমিক ত্বরণ জিরো, মানে অনুভূমিক দিকে অভিকর্ষ ত্বরণের কোনো উপাংশ থাকে না, বেগ থাকে, আর ত্বরণটা থাকে নিম্নমুখী মানে জি। আর যে এর ক্ষেত্রে নিম্নমুখী গতির ক্ষেত্রে প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু জিরো, হেয়ার ইউ ইকুয়াল টু জিরো, প্রাথমিক বেগ জিরো। আর এদিকে ত্বরণটা হচ্ছে নিম্নমুখী ত্বরণটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, কেমন? তো আমরা ধরা যাক একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে ইউ বেগে অনুভূমিক দিকে নিক্ষেপ করা হলো। এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে ইউ বেগে অনুভূমিক দিকে নিক্ষেপ করা হলো, কেমন? তাহলে আমরা কি বলেছি যে এর অনুভূমিক দিকে কোনো ত্বরণ থাকবে না, ওকে? তাহলে অনুভূমিক দিকে জি এর, জি মানে অভিকর্ষ ত্বরণ, জি এর কোনো উপাংশ না থাকায়, এদিকে ত্বরণের উপাংশ না থাকায় বস্তুটি ত্বরণ যদি জিরো হয়, কী হয়? বস্তুটি সমবেগে যাবে, ইউ সমবেগে যাবে মানে গতিশীল থাকবে, কেমন? বস্তুটি ইউ সমবেগে গতিশীল থাকে। এটা কি বললাম? অনুভূমিক দিকে। আর উলম্ব দিকে নিম্নমুখী ত্বরণ হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, কেমন? উলম্ব দিকে ইউ এর কোনো উপাংশ না থাকায়, ইউটা কি না অনুভূমিক বেগ, ওকে? অনুভূমিক বেগটা ইউ এর কোনো উপাংশ না থাকায় বস্তুটি জি ত্বরণে পড়বে, মানে অভিকর্ষের ত্বরণে গতিশীল হবে, কেমন? বস্তুটি জি ত্বরণে, জিটা কি স্থির ত্বরণ, বস্তুটি স্থির ত্বরণ মানে জিতে পড়বে, কেমন? ওকে, স্থির ত্বরণ জি নিয়ে পড়বে, মানে স্থির ত্বরণ, দ্যাট মিনস জি, স্থির ত্বরণ জি মানে অভিকর্ষের ত্বরণ, ওকে? স্থির ত্বরণ জিতে পড়বে, মানে জি ত্বরণ নিয়ে পড়বে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, কেমন? তাহলে এখন প্রাসটি টি সময়ে ধরো ও থেকে বিতে এসছে, তাহলে টিটা হচ্ছে উড্ডয়নকাল, ওকে? তাহলে অনুভূমিক দিকে গতি যদি আমি বিবেচনা করি, দেয়ারফোর টি সময়ে প্রাসটির প্রক্ষেপ সীমা হচ্ছে টি সময়ে প্রাসটির প্রক্ষেপ সীমা
ধরো রেঞ্জ আর ইকুয়াল টু ইউটি, কারণ সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু কী হয় ভিটি, যেহেতু সমবেগ মানে অনুভূমিক দিকে প্রাসটি সমবেগে যাবে, তাহলে টি সময়ে প্রাসটির প্রক্ষেপ সীমা হচ্ছে মানে এটাকে বলছে রেঞ্জ মানে অনুভূমিক পাল্লা, আর সমান ইউটি, কেমন 1 নম্বর ইকুয়েশন। আর উলম্ব দিকের গতি বিবেচনা করলে, উলম্ব দিকে গতি বিবেচনা করলে আমরা কি পাবো না এইচ ইকুয়াল টু উলম্ব দিকে, যেহেতু প্রাথমিক বেগটা 0, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এখান থেকে টি স্কোয়ার ইকুয়াল টু 2h/g, তাহলে টিটা হচ্ছে √2h/g, এটা হচ্ছে পতন কাল 2 নম্বর ইকুয়েশন। ওকে, এটি হচ্ছে প্রাসটির পতন কাল। ওকে, পতন কাল টি সমান √2h/g। ওকে, পতন কাল টি সমান √2h/g, এটা উলম্ব দিকে গতি বিবেচনা করলে। ওকে, আর এটা অনুভূমিক দিকে, উলম্ব দিকে কী থাকে সমত্বরণ, যেহেতু সমত্বরণের ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, আর এটা অনুভূমিক দিকে সমবেগ, তাহলে পতন কাল টি সমান √2h/g, কেমন। তাহলে এখন আমরা প্রাসের যদি আমরা প্রক্ষেপ সীমার মানটা এখানে দেখি, দেয়ারফর এখন আর সমান কি হয় ইউটি, ইউ মানে ইউ √t মানে 2h/g, কেমন, √2h/g, 2h/g, কেমন। और এটা হচ্ছে রেঞ্জ 2h/g, 3 নম্বর ইকুয়েশন। আর ইকুয়াল টু 2h/g, এটি হচ্ছে রেঞ্জের অ্যানাদার ফর্মুলা, মানে প্রক্ষেপ সীমা √2h/g, কেমন। এটা যদি স্কোয়ার করি আর স্কোয়ার কত হবে না 2h/g। এখন যদি আমরা এইচ বের করি, এইচ হাইটটা, এটা কত হচ্ছে এইচ ইকুয়াল টু g/2 u স্কোয়ার, সরি আর স্কোয়ার/u স্কোয়ার, এইচ 2h/u স্কোয়ার আর স্কোয়ার জি, কেমন। তাহলে এইচ ইকুয়াল টু g/2 আর স্কোয়ার/u স্কোয়ার, যেহেতু এখানে দেখো মানে জি ইউ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মানে উলম্ব দিকে জি ত্বরণে পড়ে, তাহলে এখানে রেঞ্জ, তাহলে এইচ ভ্যারিয়েজ আর স্কোয়ার, এখানে এইচ ইকুয়াল টু g/2 আর স্কোয়ার/u স্কোয়ার, তাহলে এটি অধিবৃত্তের সমীকরণ, অতএব অধিবৃত্তের সমীকরণ মানে এখানে দেখো এটি হচ্ছে এইচ ভ্যারিয়েজ আর স্কোয়ার, কেমন, এইচ ভ্যারিয়েজ আর স্কোয়ার, এইচ মিনস ধরো ওয়াই ভ্যারিয়েজ এক্স স্কোয়ার, ওয়াই ভ্যারিয়েজ ধরো এক্স স্কোয়ার, তাহলে অধিবৃত্তের সমীকরণ, এটি অধিবৃত্তের সমীকরণ। অতএব অনুভূমিক প্রাসের গতিপথ হচ্ছে অধিবৃত্তাকার, কেমন, অধিবৃত্তাকার। তাহলে অনুভূমিক প্রাসের সঞ্চার পথ এক্ষেত্রেও অনুভূমিক প্রাসের সঞ্চার পথ হচ্ছে অধিবৃত্তাকার। আমরা আগে যে প্রাস বলেছিলাম যেটা প্রজেক্টাইল মোশন, সেক্ষেত্রেও আমাদের অধিবৃত্তের সমীকরণ বেরিয়েছিল, এটাও অধিবৃত্তের সমীকরণ, কেমন। আচ্ছা, ধরা যাক যে কোনো সময়ে প্রাসটি তার গতিপথে ধরো পি বিন্দুতে এলো, ধরো এটা সাপোজ পি বিন্দু। ওকে, তাহলে বেগ ট্যানজেন্ট বরাবর স্পর্শ বরাবর ক্রিয়া করে বেগ, আর এর দুটো পাংশ, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ধরো এই বেগটা ধরো যে কোনো মুহূর্তে তার বেগটা ধরো যে কোনো সময়ে বি, তাহলে এই ধরো অ্যাঙ্গেলটা ফাই, তাহলে এটা ধরো এক্স অক্ষ বরাবর ভি এক্স, এটা হয় কত u+gt, মানে u+gt, যেহেতু g ইকুয়াল টু 0, কেমন। তাহলে v ইকুয়াল টু u+gt, তাহলে vx ইকুয়াল টু u হচ্ছে আর কি, মানে gটা 0, v ইকুয়াল টু u+gt। আর এদিকে vy
এটা u0 gt, যেহেতু u ইকুয়াল টু 0, এর u ইকুয়াল টু 0 তাহলে vy ইকুয়াল টু gt। কেমন? যদি আমি একটা সামান্তরিক ড্র করি এখানে, তাহলে এখানে tan phi পেয়ে যাব। কেমন? তাহলে এখন v কত হবে না, p বিন্দুতে প্রাসটির p বিন্দুতে বস্তুটির অনুভূমিক বেগ কত হচ্ছে, ধরো vx ইকুয়াল টু u। কেমন? এবং উলম্ব বেগ মানে উলম্ব দিকে বেগ vy কত হবে, gt। কেমন? vy ইকুয়াল টু gt। দেয়ারফর লব্ধি বেগ, পিতে লব্ধি বেগের মান কত হচ্ছে, v ইকুয়াল টু রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, দ্যাট মিন্স u স্কোয়ার প্লাস g স্কোয়ার t স্কোয়ার। কেমন? তাহলে সিন্স t স্কোয়ার মানে কত, 2h/g, t স্কোয়ার মানে কত, 2h/g। কেমন? তাহলে 2h/g, দেয়ারফর রুট ওভার u স্কোয়ার আর t স্কোয়ার মানে 2h/g, তাহলে 2gh। তাহলে v ইকুয়াল টু হচ্ছে u স্কোয়ার রুট ওভার u স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে লব্ধি বেগের মান। আর লব্ধি বেগ উলম্বের সঙ্গে ফাই কোণ করে তাহলে tan phi, তাহলে tan phi কত না, tan phi হচ্ছে আমাদের tan phi ইকুয়াল টু লম্ব মানে এটা u, tan phi হচ্ছে u/gt। কেমন? আর vy হচ্ছে gt, তাহলে vy মানে gt, এই বেগে প্রাসটি ভূমিকে আঘাত করে। ওকে, vy এই বেগে ভূমিকে আঘাত করে, ভূমিকে আঘাত করার বেগ। কেমন? ভূমিকে আঘাত করার বেগ হচ্ছে vy সমান gt। ওকে, তাহলে tan phi সমান u/gt। তাহলে আমরা, এটা ছিল আমার অনুভূমিক প্রাস। নেক্সট আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ধরা যাক একটি পি আর কিউ, ধরা যাক পি এবং কিউ দুটি ভেক্টরের ধরো কোঅর্ডিনেট দেওয়া আছে, ভেক্টরের স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 z1 এবং x2 y2 z2। কেমন? পি ও কিউ দুটি ভেক্টরের স্থানাঙ্ক x1 y1 z1 এবং x2 y2 z2। তাহলে পি কিউ ভেক্টরের মান কত হবে? কেমন? তাহলে পি কিউ ভেক্টর এর মান কত? কেমন? সাপোজ আমি যদি একটা 3D স্পেসে দেখাই, সাপোজ ধরো xy z, এটা এক্স, এটা ধরো জেড, এটা ধরো ওয়াই। কেমন? ও বিন্দু, ধরো এটা পি বিন্দু স্থানাঙ্ক, তো x1 y1 z1, আর কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2 z2। কেমন? তাহলে ওপি কত হবে না, ওপি ভেক্টর সমান ধরো r1 ভেক্টর, অ্যান্ড ও কিউ ভেক্টর সমান কত হবে, ধরো r2 ভেক্টর। কেমন? তাহলে আমাদের কী বের করতে হবে, পি কিউ। ওকে, পি কিউ বের করতে হবে। তাহলে পি কিউ ভেক্টর, ওকে, ধর সাপোজ r3 ভেক্টর। কেমন? ও এক্স ওয়াই ও জেড 3D স্পেসে আমরা বলে দিলাম, সাপোজ x1 y1 z1, বা এটা আমরা x1 y1 z1 x2 y2 z2, এটা 3D স্পেসে পি কিউ ভেক্টর। তাহলে একটা ত্রিভুজ ফর্ম করেছে, এটা ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ থেকে। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখো
ত্রিভুজ সূত্রে কী বলছে এখানে যে ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। ওকে, তাহলে ও কিউ ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। কেমন? ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর। ট্রায়াঙ্গেল ল, ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর। দ্যাট মিন্স পি কিউ ভেক্টর ইকুয়াল টু কত হবে না ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। কেমন? তাহলে পি কিউ ভেক্টর মিন্স আর থ্রি ভেক্টর ইকুয়াল টু আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। আর আমরা কি জানি নাও, এখন ধরো 3D স্পেসে আমরা বলেছিলাম যে আর ওয়ান ভেক্টর কী হয়, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ওকে, আর r2 ভেক্টর কী হয়, x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ। i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আর দ্য ইউনিট ভেক্টরস অ্যালং 3 axes x y z respectively. ওকে, তাহলে r2 minus r1 that means x2 minus x1 of i cap plus r2 minus r1, তাহলে y2 minus y1 of i cap plus z2 minus z1 of i cap. ওকে, তাহলে যদি আমরা বিয়োগ করি এটা হবে r3 ভেক্টর ইকুয়াল টু দিস, তাহলে r3 কত হবে, দ্যাট ইজ মোট অফ r3 ভেক্টর কত হয়, রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার z2 মাইনাস z1 হোল স্কোয়ার। ওকে, দিস ইজ দ্য ভ্যালু অফ pq ভেক্টর। দেখো pq ভেক্টর, তাহলে pq ভেক্টর এর মোট মিন্স দিস ইজ মোট অফ, এটি হচ্ছে মোট অফ পিকিউ ভেক্টর। পিকিউ ভেক্টরের মোট হচ্ছে এখানে দেখো পিকিউ ভেক্টর এর মডুলাস অফ দিস r3। কেমন? তাহলে r3 হচ্ছে রুট ওভার r3 কত হচ্ছে না রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। কেমন? আচ্ছা, এখন আমরা স্কেলার গুণফল পড়িয়েছিলাম, এখন স্কেলার গুণফলের সিগনিফিক্যান্স, তাৎপর্য কী। ওকে, তাহলে স্কেলার গুণফলের তাৎপর্য, সিগনিফিক্যান্স অফ স্কেলার প্রোডাক্ট। কেমন? এর জন্য যে আমরা একটা স্কেলার গুণফল আমরা পড়েছিলাম যে সিগনিফিক্যান্স, ধরো সাপোজ ওএম ভেক্টর ইকুয়াল টু ধরো এ ভেক্টর, আর ওএন ভেক্টর ধরো সাপোজ বি ভেক্টর। কেমন? কি বললাম, ওএম ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর আর ওএন ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর দিকে ও মানে ক্রিয়া করে এবং ওদের মধ্যবর্তী কোণ মানে এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ ধরো থিটা। কেমন? তাহলে এই কোণটা ধরো সাপোজ থিটা। ওকে, মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে এখন আমরা জানি এ ভেক্টরের যদি আমরা উপাংশ ধরি, এ ভেক্টরের অভিমুখে বি এর উপাংশ, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টর এর উপাংশ কত হয়, এই দিকে বি এর উপাংশ। তাহলে যদি আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, সাপোজ এটা হবে আমাদের ধরো সি বিন্দু, এ ভেক্টর আছে এদিকে এ ভেক্টর, আর তাহলে উপাংশ হবে বি ভেক্টরের উপাংশ কত হবে, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, তাহলে এইদিকে
তাহলে বি কস থিটা, তাহলে বি কস থিটা কেমন। এ ভেক্টর অভিমুখে বি এর উপাংশ হচ্ছে বি কস থিটা। ধরো ওসি, ওসি ইকুয়াল টু বি কস থিটা। সিমিলারলি যদি আমি এখান থেকে যোগ করি, পারপেন্ডিকুলার ড্রন করি, পারপেন্ডিকুলার ডি বিন্দু কেমন, তাহলে আবার বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ সাপোজ ওডি ইকুয়াল টু এ কস থিটা কেমন, এইদিকে হচ্ছে এ কস থিটা। ওকে, ওসি ইকুয়াল টু বি কস থিটা আর ওডি ইকুয়াল টু এ কস থিটা। তাহলে নাও এ ভেক্টর ডট বি ভেক্টর, আমরা এ ভেক্টর বি ভেক্টর ডট গুণফল কী বলেছিলাম, এ বি কস থিটা কেমন, এ বি কস থিটা, দ্যাট মিন্স এ ইন্টু বি কস থিটা। তাহলে বি কস থিটা কত হবে না, বি কস থিটা এ ইন্টু বি কস থিটা মানে এ ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টর এর উপাংশ কেমন। তাহলে বি কস থিটা কত হবে, তাহলে বি কস থিটা হয়ে যাচ্ছে এ ডট বি ভেক্টর বাই এ কেমন। এবার আমরা কি জানি যে সিন্স এ ভেক্টর সমান কী হয় বা এ ক্যাপ সমান ধরো এ ভেক্টর বাই এ, তাহলে এ ভেক্টর বাই মানে এ ক্যাপ, তাহলে এ ক্যাপ ডট বি ভেক্টর। এ ক্যাপ মিন্স এ ক্যাপ হচ্ছে এ ভেক্টরের দিকে একক ভেক্টর কেমন, এ ক্যাপ হচ্ছে এ ভেক্টরের দিকে একক ভেক্টর। তাহলে বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বা এ ক্যাপ বি ভেক্টর। সিমিলারলি অনুরূপে আমরা বলতে পারি ধরো বি ডট এ কত হবে বি এ কস থিটা, দ্যাট মিন্স বা এ বি কস থিটা সেম, দ্যাট মিন্স বি ইন্টু এ কস থিটা, দ্যাট মিন্স বি ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ কেমন। তাহলে বি কস থিটা এ কস থিটা কত হয় এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি, দ্যাট মিন্স এ ভেক্টর ডট বি ক্যাপ অর্থাৎ যেহেতু আমরা বলেছিলাম যে বি ক্যাপ, তার বি ক্যাপ সমান কি বি ভেক্টর বাই বি, বি ক্যাপটা কি না বি ভেক্টরের দিকে একক ভেক্টর। ওকে, কারণ আমরা বলেছিলাম দ্য ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টস ডিরেকশন অনলি, একক ভেক্টর কেবলমাত্র দিক নির্দেশ করে, দ্য ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অনলি, তার বি ভেক্টরের দিকে একক ভেক্টর কেমন। তাহলে এটাই ছিল আমাদের স্কেলার গুণফলের তাৎপর্য। ওকে, তাহলে এখন আমরা ভেক্টর গুণফলের তাৎপর্য বলব, ভেক্টর গুণফলের তাৎপর্য কেমন। সিগনিফিক্যান্স অফ ভেক্টর প্রোডাক্ট। ওকে, এর জন্য আমরা একটা সামান্তরিক আঁকবো আর কি। ধরো সাপোজ ধরা যাক ওপি ভেক্টর সমান পি ভেক্টর বা এ ভেক্টর এবং ও কিউ ভেক্টর সমান ধরো বি ভেক্টর। এটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু কেমন। ধরো সন্নিহিত বাহু আমরা ওপি আর ও কিউ ধরবো আর কি। ওকে, তাহলে ওপি ভেক্টর সমান ধরো এ ভেক্টর আর ও কিউ ভেক্টর সমান বি ভেক্টর। সাপোজ ধরো এটা হচ্ছে ওপি এটা হচ্ছে এ ভেক্টর আর ও কিউ হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টর হলো সামান্তরিকের কি হয় না দুটি সন্নিহিত বাহু কেমন, দুটি সন্নিহিত বাহু এবং ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা কেমন, এবং ওদের মধ্যবর্তী কোণ কত হলো না থিটা। তাহলে এই কোণটা হচ্ছে
থিটা। কেমন? তাহলে এখন এই দুটো বাহুকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক আমরা কমপ্লিট করি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে ওই এ আর বাহু বিশিষ্ট দুটো এ আর বি এর ভেক্টর গুণফল। কেমন? তাহলে এখানে যদি আমি কর্ণ টানি, কর্ণ, আর এখানে যদি আমি একটা লম্ব টানি, এখান থেকে লম্ব টানি, সাপোজ এটা ওপি কিউ, ও কিউ পি আর, আর করে দাও, সাপোজ এটা এস, তাহলে এখন এস টানলাম থিটা অ্যাঙ্গেল, তাহলে এখন এ ক্রস বি, তাহলে এটা হচ্ছে সামান্তরিক, মানে এখানে সামান্তরিক হচ্ছে ও কিউ আর পি। কেমন? হলো সামান্তরিক ও কিউ আর পি, এর দুটি সন্নিহিত বাহু এবং ওদের মধ্যবর্তী কোণ কত? থিটা। ওকে, দেয়ারফর সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ধরো সাপোজ এটা কত হয় না 2 ইন্টু ত্রিভুজ ও কিউ, এই ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল। কেমন? তাহলে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, উচ্চতা হচ্ছে এস কিউ বা কিউএস, তাহলে কত হলো না ওপি ইন্টু কিউএস। এবার সিন্স ফ্রম ট্রায়াঙ্গেল ও কিউএস থেকে যেমন বলি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ মানে ও কিউ, তাহলে কিউএস কত হবে না কিউএসটা হচ্ছে ও কিউ সাইন থিটা। কেমন? তাহলে ওপি ইন্টু ও কিউ সাইন থিটা, ওপি মিন্স এ, বি সাইন থিটা মানে ম্যাগনিটিউড। কেমন? তাহলে এ ক্রস বি এর ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। অর্থাৎ আমরা বলতে পারি যে এ ভেক্টর ও বি ভেক্টর বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কত না, বাহু বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল এটা কি না এ ক্রস বি এর পরম মান, তাই না? ম্যাগনিটিউড অফ এ ক্রস বি বা সামান্তরিক ক্ষেত্রফল এ ও বি বাহু বিশিষ্ট, এ ভেক্টর ও বি ভেক্টর বাহু বিশিষ্ট একটি সামান্তরিক ক্ষেত্রফল কি হয় না এ ক্রস বি মোট অফ এ ক্রস বি দ্বারা নির্ধারিত হয়। কেমন? এটাই হচ্ছে আমাদের ভেক্টর গুণফলের তাৎপর্য। ওকে, তাহলে এখন আমরা ভেক্টর গুণফল তাৎপর্য বললাম, এখন আমরা কি বলবো না ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টরস জাস্ট ডেফিনেশন আছে আমাদের। তো যেমন ভেক্টর প্রোডাক্ট দুরকম হয়, স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট। এখানেও ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, এটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টরস দুরকম হয়, স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ওকে, তার এখন আমরা ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টরস, ভেক্টরের ত্রৈধ গুণন। ওকে, ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টরস। ওকে, এটা দুরকম হয়। ওকে, এটা দুরকম, একটা হচ্ছে স্কেলার, নাম্বার 1 হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, আর এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এবার স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে 3টা ভেক্টর গুণফল আর কি। ধরো স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি না দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের সঙ্গে তৃতীয় একটি ভেক্টরের স্কেলার গুণ। এটা কি বললাম? দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের সঙ্গে তৃতীয় একটি
ভেক্টরের স্কেলার গুণকে বলা হয় কি না স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ওকে, ডেফিনেশনে বললাম দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের সঙ্গে তৃতীয় একটি ভেক্টরের স্কেলার গুণকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আর এখানে এটা কি বলবো না দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের সঙ্গে তৃতীয় একটি ভেক্টরের এটা স্কেলার গুণ ছিল, আর এখানে ক্রস গুণ মানে ভেক্টর গুণ। তৃতীয় একটি ভেক্টরের ক্রস গুণকে বলা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। কেমন? জাস্ট ডেফিনেশন। ওকে, জাস্ট আমরা ডেফিনেশন বললাম। এখন আমরা ধরো একটা উদাহরণ দিই, যেমন ধরো সাপোজ বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটি একটি কি ভেক্টর রাশি, এর সঙ্গে আমরা এ একটা ভেক্টরের ডট গুণ নিব, যে সেটা স্কেলার হবে। ওকে, এ ভেক্টরের সঙ্গে এর ডট গুণ, তাহলে ভেক্টর রাশির সঙ্গে ডট গুণ, এটা ভেক্টর আবার এর ভেক্টর, দুটো ভেক্টর রাশির ডট গুণফল কি হয় স্কেলার হতে পারে, আমরা বলেছিলাম কৃতকার্য W=F.S। ওকে, তাহলে এর সঙ্গে ডট গুণ হলে পাওয়া যায় না এ ভেক্টর ডট বি ক্রস সি, যা একটি স্কেলার রাশি। এটা হবে স্কেলার রাশি। কেমন? যা একটি স্কেলার রাশি। তাহলে এ ডট বি ক্রস সি এটা হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, আচ্ছা, প্রমাণ করা যায়, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে না, জাস্ট প্রমাণ করা যায়। আমরা বলে দিব যে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু কি হয় না বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি। কেমন? প্রমাণ করা যায় এ ডট বি ক্রস সি ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি। ওকে, এখন এ ডট বি ক্রস সি এইটা কি হয় না এইটা হলো বি ক্রস সি, আমি একটু আগে বলেছিলাম বি ক্রস সি হচ্ছে বি আর সি বাহু বিশিষ্ট সামান্তরিক ক্ষেত্রফল, তার সঙ্গে আবার একটা ধরো মানে ক্ষেত্রফলের সঙ্গে আবার একটা ভেক্টর গুণ হচ্ছে মানে ভলিউম পাওয়া যাবে। এটা হচ্ছে ঘন সামান্তরিকের আয়তন, এটা দেখানো যায়। ঘন সামান্তরিক আয়তন যার তিনটি বাহু এ ভেক্টর আর বি ভেক্টর। এটা হলো এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর বাহু তিনটি দ্বারা সীমাবদ্ধ। কেমন? মানে এখানে বাহু তিনটি মানে এই সেন্সে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সীমাবদ্ধ ঘন সামান্তরিকের আয়তন। কেমন? ঘন সামান্তরিকের আয়তন। ওকে, তাহলে এখন যদি নাও এ ডট বি ক্রস সি যদি 0 হয় ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারি তাহলে ঘন সামান্তরিক আয়তন কী হয় 0 হবে, ঘন সামান্তরিকের আয়তন 0 হয়। তাহলে ঘন সামান্তরিক আয়তন 0 হয় মানে তারা বলা যায় যে অর্থাৎ যে তখন ভলিউম 0, তখন তার এই যে ভেক্টরগুলো এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, এই ভেক্টর তিনটি কী হবে ভেক্টর ত্রয় কী হবে একতলীয় হবে, কোপ্ল্যানার ভেক্টর হবে, মানে একই তলে থাকবে। কেমন? কোপ্ল্যানার ভেক্টর হবে, একতলীয় হবে। তাহলে
এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, তিনটি ভেক্টর আমরা বলতে পারি যে একতলীয় হওয়ার শর্ত, একতলীয় হওয়ার শর্ত হচ্ছে কি না এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়াল টু 0। ওকে, এই শর্ত যদি হয় তাহলে বলতে পারবো তিনটি ভেক্টর একতলীয় হবে। বি আর সির আগে ক্রস গুণফল নিব, তারপর তার ডট গুণফল, এইটাই 0 হয় তাহলে বলা যেতে পারে তিনটি ভেক্টর একতলীয় হবে। কেমন? তো আমাদের এটা হচ্ছে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এটা হচ্ছে স্কেলার ত্রৈধ গুণন। এখন বলবো ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। সংজ্ঞা বলেছি, জাস্ট আমরা একটু এক্সাম্পল দিই। যেমন ধরো এখানে কি বলেছি, বি ক্রস সি, এখানে লিখি বি ক্রস সি ভেক্টর একটি ভেক্টর রাশি। তাহলে এখানে কি লিখব, এ ভেক্টরের সঙ্গে, এ ভেক্টরের সঙ্গে একদম সেম কি লিখব, ডট গুণ বলেছিলাম, এ ভেক্টরের সঙ্গে এর ক্রস গুণ, ক্রস গুণ গুণফল হলো একটি ভেক্টর রাশি। ক্রস গুণফল কত হবে, এ ক্রস, এর ক্রস গুণফল কি না এ ক্রস বি ক্রস সি, যা একটি ভেক্টর রাশি। কেমন? এটা কিন্তু ভেক্টর রাশি হবে। ওকে, আমরা বলেছিলাম যে বি ভেক্টর ক্রস সি ভেক্টর যদি এটা ভেক্টর রাশি হয় তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণফল কী হয়, ভেক্টর রাশি হয়। কেমন? এটা ভেক্টর রাশি হবে। তাহলে প্রমাণ করা যায়, এখানে জাস্ট প্রমাণ করা যায়, আমাদের প্রমাণ দরকার নেই। প্রমাণ করা যায় কি না এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা হয় বি ভেক্টর ডট এ ভেক্টর ডট বি ইন্টু এ ডট সি মাইনাস সি ভেক্টর এ ডট বি। তাহলে আমরা বলতে পারি এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু বি ভেক্টর অফ এ ডট সি আর সি মাইনাস সি ভেক্টর অফ এ ডট বি। তাহলে এটা বলতে পারি আমরা যে এ ক্রস বি ক্রস সি মানে ব্যাক মাইনাস ক্যাপ। কেমন? আচ্ছা, এখন আমরা একটু এই চ্যাপ্টার শেষের দিকে পৌঁছে গেছি। আমরা মানে আপেক্ষিক বেগ বলেছিলাম, এখন ওটা আপেক্ষিক ত্বরণ। আপেক্ষিক ত্বরণ হলে আমরা এই চ্যাপ্টার শেষ করব। আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিক বেগের মতো আপেক্ষিক ত্বরণও ভেক্টর বিয়োগের নীতি থেকে প্রমাণ করা যায়। আপেক্ষিক বেগ যেমন ছিল তেমনি আপেক্ষিক ত্বরণও একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তুর আপাত ত্বরণকে বলে আপেক্ষিক ত্বরণ। তো আপেক্ষিক ত্বরণ রিলেটিভ অ্যাক্সিলারেশন। কেমন? আপেক্ষিক ত্বরণ, ওকে, রিলেটিভ অ্যাক্সিলারেশন। তো এখানে আপেক্ষিক ত্বরণ আমরা বলবো জাস্ট ডেফিনেশন, তারপর তার এক্সাম্পল দিব, দিয়ে আমরা এই চ্যাপ্টার শেষ করবো। কেমন? তো একটি বস্তু সাপেক্ষে, একটি বস্তুর সাপেক্ষে সাপেক্ষে অন্য একটি বস্তুর কি বলবো না গতিবেগ পরিবর্তনের হার। ওকে, অপর একটি বস্তু সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর, কেমন, একটি বস্তু সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর, মানে এই বস্তুটা ধরো সাপোজ স্থির, একটি বস্তু সাপেক্ষে অপর অন্য একটি গতিশীল বস্তুর আপেক্ষিক গতিবেগের পরিবর্তনের হারকে, কেমন, আপেক্ষিক গতিবেগের পরিবর্তনের হারকে আমরা বলতে পারি যে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক ত্বরণ। কেমন? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখাই। আমরা সাপোজ যেমন ধরো আমরা বলেছিলাম যে এ বস্তুর সাপেক্ষে, ধরো এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ কি হয় না ভি এর সাপেক্ষে, তাহলে ভি বি এ ভেক্টর কত হয়
না ভিবি ভেক্টর মাইনাস বিএ ভেক্টর। আমরা বলেছিলাম যে বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে সেই বস্তুর বেগ ভেক্টরটা অন্য বস্তুর বেগ থেকে বিয়োগ করতে হবে। ওকে, দেয়ারফর বলতে পারি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক ত্বরণ, তাহলে কী লিখব? ধরো এফ বিএ ভেক্টর, কেমন? তাহলে ডিডিটি অফ, এই বলেছিলাম যে আপেক্ষিক গতিবেগের পরিবর্তনের হার কি? ডিডিটি অফ ভিএ ভেক্টর। ডিডিটি হচ্ছে কি? ডিফারেন্সিয়াল অপারেটর বা ডিফারেন্সিয়াল ফাংশন অফ টাইম, কেমন? তাহলে ডিডিটি অফ ভিবি মাইনাস ভিএ ভেক্টর, কেমন? তাহলে ডিডিটি অফ ভিবি ভেক্টর মাইনাস ডিডিটি অফ ভিএ ভেক্টর, কেমন? তাহলে এফ বি এ ভেক্টর ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা ধরো এফ বি ভেক্টর মাইনাস এফ এ ভেক্টর। অর্থাৎ এর মানে কি? দেখো এফ বি ভেক্টর, এফ বি এ ভেক্টর মিনস এফ বি ভেক্টর মাইনাস এফ এ ভেক্টর। অর্থাৎ এখান থেকে বলা যায় যে এ বস্তু স্থির, কেন? এর সাপেক্ষে না, এর সাপেক্ষে মানে এটা স্থির। এই বলেছি অন্য একটি গতিশীল বস্তুর, তাহলে বিটা গতিশীল। অর্থাৎ বলা যায় এ বস্তু স্থির এবং বি বস্তু এই ত্বরণ নিয়ে চলছে, কেমন? এ বস্তু স্থির এবং বি বস্তু এফ বি মাইনাস এফ এ ত্বরণ নিয়ে চলছে, কেমন? ত্বরণ নিয়ে চলছে। তো এটাই ছিল আমাদের আপেক্ষিক ত্বরণ। ভেক্টর বিয়োগের নীতির মতো, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে এফ বি এ ভেক্টর মিনস এফ বি ভেক্টর প্লাস মাইনাস অফ এফ এ ভেক্টর। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক ত্বরণ বলতে কি হয় না, বি বস্তুর ত্বরণ এবং এ বস্তুর ঋণাত্মক ত্বরণের ভেক্টর যোগফলের সঙ্গে সমান, কেমন? তো আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে দিই। সাপোজ 1 নম্বর, অবাধে পতনশীল বস্তুর দুটি বস্তুর ক্ষেত্রে, অবাধে পতনশীল দুটি বস্তুর ক্ষেত্রে একটির সাপেক্ষে অন্যটির কি হয়? আপেক্ষিক ত্বরণ। অবাধে পতনশীল বস্তু মিনস প্রত্যেকের ত্বরণ হচ্ছে নিম্নমুখী জি ভেক্টর, কেমন? প্রত্যেকের। তাই একটি সাপেক্ষে অন্যটির আপেক্ষিক ত্বরণ কত হয়? জি ভেক্টর মাইনাস জি ভেক্টর সমান 0। অর্থাৎ একটি সাপেক্ষে অন্যটি আপেক্ষিক ত্বরণ 0। আপেক্ষিক ত্বরণ 0 মানে কি? অর্থাৎ বস্তুটি স্থির বা সমবেগে, অর্থাৎ বস্তু দুটি স্থির বা সমবেগে গতিশীল, কেমন? অর্থাৎ বস্তু দুটি পরস্পরের সাপেক্ষে স্থির বা সমবেগে গতিশীল, কেমন? আজকে আমি তোমাদের ভেক্টর চ্যাপ্টার এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে ভেক্টর আমি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেমস, ডিফারেন্ট টাইপস অফ, এগুলো সেট 1 সেট 2 কিছু প্রবলেম করে দেব। ভেক্টরের কোনো অঙ্ক না পারলে আমায় কমেন্ট করবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।